আমরা এ পর্যন্ত যতটুকু তথ্য প্রকাশ করেছি তাতে অনেক তথ্যই পাওয়া গিয়েছে এবং একজনের কাছ থেকে আরেকজনের লিঙ্ক ধরেই মূলত মূল চক্রটাকে গ্রেপ্তার করা। একজনের কাছ থেকে যে তথ্য পাই সে তথ্য বিশ্লেষণ করে আরেকজনকে গ্রেপ্তার করা এবং সেখান থেকে উদ্ধার করা এবং সেটা তথ্য প্রযুক্তিগত যে অ্যাডজাস্টমেন্ট সেগুলো করেই মূলত একটা তদন্ত কার্যক্রম ঘটে। আর যখন এই কার্যক্রমটা শর্টে এখানে ব্রিফ করি, শর্টে 2 মিনিটের ব্রিফ, বাট এর নেপথ্যে অনেক বড় রকমের একটা গল্পের মতো থাকে। তাই এটা মনে হচ্ছে যে জাল টাকা, অস্ত্র, যখন একটা ডাকাতি করতে যাবে, ডাকাতি করতে গেলে সেখানে অস্ত্র থাকবে, সেখানে গাড়ি থাকবে, সেখানে মোটরসাইকেল থাকবে, পালানোর জন্য তার বাহন থাকবে, পালানোর জন্য বাহন না থাকলে সেখান থেকে পালাতে পারবে না, অস্ত্র না থাকলে ভীতি সঞ্চার করতে পারবে না, ডাকাতি কার্যক্রম করতে পারবে না। জাল টাকার বিষয়টা, জাল টাকার বিষয়টা সেটা আরেকটা অপরাধের ডাইমেনশন, যে ডাইমেনশনে আমাদের তদন্ত কার্যক্রম চলছে যে এইটার ক্ষেত্রে তার প্রিভিয়াস হিস্টরি আছে কিনা, অথবা জাল টাকাটা কোথা থেকে এনেছে। যেহেতু আমরা পেয়েছি, পাওয়ার পর এটার ক্ষেত্রে আমাদের তদন্ত করতে হবে, তদন্ত করে জানতে হবে, এটার রুট বের করতে হবে, সেটাকে আইনের আওতায় আনতে হবে। এটার ক্ষেত্রে লোকাল সোর্স থাকে, লোকাল সোর্স প্রথমে তাদেরকে ইনফরমেশন দেয় এবং দীর্ঘদিন সেটা একই করে। এটার গল্পটা যেটা ওদের কাছে যেটা জিজ্ঞাসা করলাম, কালো ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা কয়েকদিন তারা দেখে, দেখার পর তারা দেখে কখন ব্যাগটা মোটা, কখন ব্যাগটা চিকন। মোটা মানে বেশি টাকা আছে, এইভাবে তারা টাইমটা দেখে। তারিখ তারা নির্ধারণ করে কোন তারিখে এই অঞ্চলের মার্কেট বন্ধ থাকে, মার্কেট বন্ধ থাকলে লোক সমাগম কখন কম হয়। এভাবে তারা তাদের যে ফেভারের একটা এনভায়রনমেন্ট, পরিবেশ, সেটা নিশ্চিত করে তারা কার্যক্রমটা করে। এটাই তারা আমাদের কাছে স্বীকার করেছে। এটার লিঙ্ক যেটা, যে ছোট ছোট কয়েকটা গ্রুপ এখানে কাজ করে। তা আমাদের কাছে যেটা, যে প্রাথমিকভাবে এই একটা গ্রুপের যে তথ্য আমরা এই ঘটনা করতে গিয়ে পেলাম, এদের কাছ থেকে শুনে আমরা আরো কিছু গ্রুপের নাম পরিচয় আমরা পেয়েছি, যেগুলোকে আমরা আমাদের আওতায় আনার চেষ্টা করছি। চেষ্টা করলে হয়তো এই অন্য অন্য ঘটনার সাথে অন্য কোন গ্রুপের সম্পৃক্ততা আছে সেটা পাওয়া যাবে। আর মোডাস অপারেন্ডির যে বিষয়টা, আগে মোডাস অপারেন্ডি বললেন, এদের যে মোডাস অপারেন্ডি সেটা হচ্ছে যে তারা অস্ত্র সহ যায়, সশস্ত্র অবস্থায় যায়, এক রাউন্ড ফাঁকা গুলি করে, যেটা কামরাঙ্গীর চরেও করেছে। এক রাউন্ড ফাঁকা গুলি করে, ক্ষেত্র বিশেষ শরীরে গুলি করে, ধারালো চাপাতি থাকে, চাপাতি দিয়ে আঘাত করে ভীতি সঞ্চার করে ছিনিয়ে নিয়ে চলে যায়। এদের মোডাস অপারেন্ডি এটা। হায়েস্ট মাইক্রোবাসটার বিষয়ে আমরা যেটা জানি, যে হায়েস্ট মাইক্রোবাসে 4 জন আসে এবং মাইক্রোবাসটি ঘটনাস্থল পর্যন্ত আসেনি, দূরে একটা স্থানে দাঁড়ায়। দূরে একটা স্থানে আমরা সিসিটিভি ফুটেজটা মূলত বিশ্লেষণ করি, শুধুমাত্র ঘটনাস্থল নয়, ঘটনাস্থল থেকে শুরু করে ওটা লিঙ্ক ধরে তারা কোন পথে এসেছে, আসার রুটটা দেখি, আবার যাওয়ার রুটটা দেখি। তা আমরা যখন এই রুটগুলো অ্যানালাইসিস করি, রুটগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই যে ওই ঘটনা থেকে কিছু দূরে একটা হাইয়েস্ট মাইক্রোবাস 4 জনকে নামায়। পরবর্তীতে এরা পালিয়ে যাওয়ার পর আবার ওইখান থেকে হাইয়েস্ট মাইক্রোবাসে আবার কিছু লোক উঠে এই ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল। এটা একটা সূত্র। এই সূত্রের জের ধরে আমরা এই মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা করি, মাইক্রোবাসের নাম্বার প্লেটটি দেখার চেষ্টা করি। মাইক্রোবাসের নাম্বার প্লেট থেকে যখন নাম্বারটি আমরা শনাক্ত করি, বিআরটি এর মাধ্যমে এর মালিকানা আমরা যাচাই করি। মালিকানা যাচাই করে মালিকের কাছ থেকে যখন জানতে পারি যে মাইক্রোবাসটি কে নিয়েছে, তখন মালিক মূলত তার মাইক্রোবাসটি ভাড়ায় দেয়। 2 ড্রাইভার, তার মধ্যে জাফর নামে এক ড্রাইভার, ওই দিন তার কাছ থেকে ভাড়ায় নিয়ে আসে। পরবর্তীতে আমরা জাফরকে যখন আমাদের হেফাজতে আনি, জাফরকে আনার পর জাফরকে যখন আমরা ওই ছবিগুলো দেখাই, ছবিগুলো দেখানোর পরে যে কোনো একটি ছবিকে একটি নামে সে আমাদের কাছে প্রথম স্বীকার করে এবং সে বলে সে গাড়ি যোগে দূরে বসা অবস্থায় ছিল, সে ঘটনাস্থলে আসেনি। বাট যখন একটি নাম সে বলে, নাম বলার পর আমরা আমাদের যে ডেটাবেজে তাকে ডাকাত হিসাবে আমরা দেখতে পাই এবং তার মোবাইল নাম্বার আমাদের ছিল। থাকার পরে তার টাওয়ার ডাম্প করি আমরা, টাওয়ার ডাম্প করে তার অবস্থানগত দিকটা সেখানে আমরা দেখতে পাই। এভাবেই মূলত ক্লু পাওয়া এবং সেই ক্লু থেকে আমাদের আগানো। জাল টাকার যে বিষয়টা, জাল টাকার বিষয়টা আমরা যে যাকে মোস্তাফিজকে আমরা গ্রেফতার করি, মোস্তাফিজকে গ্রেফতারের পর মোস্তাফিজের কাছ থেকে যখন আমরা টাকাটা পাই, টাকাটা পাওয়ার পর তার কাছ থেকে নগদ যে 3 লক্ষ টাকা এবং 2,12,000 মানে যে জাল টাকা, এটা আমরা পাই তার বাড়িতেই পাই। তার বাড়ি থেকে উদ্ধার করার পর এখন প্রাথমিকভাবে আপাত দৃষ্টে আমাদের কাছে সেটা জাল টাকা হিসাবে প্রতীয়মান হয়। আমরা এটি চূড়ান্তকরণের জন্য যে সিআইডি নিকট প্রেরণ এবং বিশ্লেষণ যে রিপোর্ট আনা, সেই রিপোর্ট এনে আমরা চূড়ান্তকরণ করতে পারবো যে এটা জাল টাকা কিনা। আমাদের কাছে প্রাথমিক দৃষ্টে সেটা জাল টাকা হিসাবে প্রতীয়মান হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে স্বীকার করেছে এই টাকাটা জাল টাকা এবং সেটার রুট আমরা বের করার চেষ্টা করছি যে মূলত সেই জাল টাকার এই কার্যক্রমটার সাথে আগে থেকেই তার ইনভলভমেন্ট আছে কিনা।
সে কোথা থেকে এই টাকাটা পেল এবং এই চক্রটা কি নতুন আরেকটা আঙ্গিকে নতুন আরেকটা ডাইমেনশনে আমরা সেটা বের করার চেষ্টা করছি। এখানে ভাইয়া এতগুলো ঘটনা, একটা হলো ছিনতাই, একটা হলো অবৈধ অস্ত্র, আরেকটা হলো জাল টাকা। তথ্য প্রযুক্তির চূড়ান্ত বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির একাধিক টিম একই সাথে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ অপরাপর ডাকাত সদস্য মোস্তাফিজ, পলাশ, দীপু, সোহাগ সহ মোট 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদের সকলেই পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, খুন, অস্ত্র সহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের নিকট হতে ডাকাতির লুণ্ঠিত 5,03,000 টাকা, 106টি বিভিন্ন মানের বৈদেশিক মুদ্রা, 2,12,000 টাকা মানের জাল টাকা, ঘটনার কাজে ব্যবহৃত 3টি মোটরসাইকেল, 1টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি, একটি চাপাতি ও 3টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিম জাহিদুল হক চৌধুরী বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার সহ অবশিষ্ট মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, অট্ট মামলায় গ্রেপ্তারকৃত আসামিগণ ইতোপূর্বে 24 জানুয়ারি 2025 তারিখ কামরাঙ্গীচর থানা এলাকায় আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি করে 50 ভরি স্বর্ণ লুট করার কথা প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে এবং 20 অক্টোবর 2024 তারিখ 7 মসজিদ রোড ধানমন্ডি থানা এলাকায় একই পদ্ধতিতে আগ্নেয়াস্ত্রের দ্বারা গুলি করে ভিকটিমের নিকট হতে 52 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে মর্মে প্রাথমিকভাবে তাদের স্বীকারোক্তিতে জানা যায়। ওকে, ধৈর্য ধরে শোনার জন্য সকলকে ধন্যবাদ প্রকাশ করছি। তার পাশাপাশি আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রেস ব্রিফিং কার্যক্রম শুরু করছি। মূলত প্রেস ব্রিফিংটা গত 27 মে 2025 তারিখ মিরপুর 10 নম্বর এলাকার যে মাহমুদ মানি এক্সচেঞ্জের 21 লক্ষ টাকা ও কিছু বৈদেশিক মুদ্রা, এটার যে ডাকাতির চাঞ্চল্যকর ঘটনা, সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত অর্থ এবং ডাকাতির কাজে ব্যবহৃত যে অস্ত্র, গুলি এবং অন্যান্য যানবাহন সেসব উদ্ধার সংক্রান্তে প্রেস ব্রিফিং। আমরা গত 27 মে 2025 তারিখ সকাল অনুমান 9:30 ঘটিকার দিকে মাহমুদ মানি এক্সচেঞ্জ নামক একটি প্রতিষ্ঠানের মালিক রাসেল এবং তার ভগ্নিপতি জাহিদুল হক চৌধুরী দুজনে তাদের মিরপুর 11 নম্বরের বাসভবন থেকে একটি কালো ব্যাগে ব্যবসায়িক 21 লক্ষ টাকা এবং বেশ কিছু বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে। তা সকাল অনুমান 9:40 ঘটিকার দিকে শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম ও ফায়ার সার্ভিস এর মাঝের যে গলি, সেই গলির মাথায় পৌঁছা মাত্রই ঘটনাস্থলের পূর্ব থেকে ওত পেতে থাকা 4টি মোটরসাইকেল যোগে 7-8 জন লোক যারা মাস্ক পরিহিত অবস্থায় ছিল, তারা তাদের পথ রোধ করে। এর মধ্যে একজন অজ্ঞাতনামা ডাকাত জাহিদুল হক চৌধুরীর মাথায় পিস্তল ঠেকিয়ে তার হাতে থাকা ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। জাহিদুল হক এবং তার শ্যালক মানি এক্সচেঞ্জের মালিক রাসেল তারা ডাকাত দলকে প্রতিরোধ করার চেষ্টা করলে অজ্ঞাতনামা মুখোশধারী একজন ডাকাত পিস্তল দিয়ে ফাঁকা 1 রাউন্ড গুলি করে ভীতির সৃষ্টি করে এবং অন্য একজন ডাকাত ধারালো চাপাতি দিয়ে জাহিদুল হক চৌধুরীর কোমরের বাম পাশের নিচের মাংসপেশিতে আঘাত করে। চাপাতির আঘাতে তিনি গুরুতর জখম হয়ে রাস্তায় লুটে পড়ে এবং অজ্ঞাতনামা ডাকাতরা টাকার ব্যাগটি নিয়ে 4টি মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এই ঘটনাটি একজন পথচারী তার মোবাইলে ভিডিও ধারণ করে এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় ডিবির একাধিক টিম তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্ত কার্যক্রম করে ঘটনার রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার, ব্যবহৃত অস্ত্র ও গাড়ি উদ্ধারের লক্ষ্যে তারা মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি টিম ঘটনায় ব্যবহৃত একটি হাইয়েস্ট মাইক্রোবাস শনাক্ত করে অভিযান পরিচালনা করে মাইক্রোবাসের চালক জাফর, বয়স 33, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জাফর মাইক্রোবাসটি ডাকাতির কাজে ব্যবহার হয়েছে মর্মে আমাদের কাছে স্বীকার করে। ডিবি টিম তার দেওয়া তথ্য মতে গাজীপুর টঙ্গী এলাকা থেকে মাইক্রোবাস